স্টাডি 24x7 পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অ্যান্ড প্রোফাইলিং। ইয়েস, ফিঙ্গারপ্রিন্টিং আমরা সবাই মোটামুটি জানি যে বিভিন্ন তোমার কোনো ক্রাইম হলে সেক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে ক্রাইম কী করেছে তাকে সহজেই শনাক্ত করা যায়। তাহলে এই ফিঙ্গারপ্রিন্টিং নামটা কেন করছে? দেখো, যারা সই করতে পারে না, আগেকার দিনে যে সিস্টেম ছিল আমরা হাতের ছাপ দিতাম বা থাম ইমপ্রেশন দিতাম। এই থাম ইমপ্রেশন কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ইউনিক। সেরকম ডিএনএতেও কিছু সিকোয়েন্স আছে যেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ইউনিক, এবং সেই ডিএনএ সিকোয়েন্স দিয়ে কিন্তু খুব সহজেই একজন সাসপেক্টকে চেনা যায়। একজন ক্রাইম যে করেছে তাকে কিন্তু ইজিলি চিনতে পারা যায়। তাহলে চলো একটু শিখে নিই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কীভাবে হচ্ছে। ফার্স্টে বলি, হোয়াট ইজ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং? DNA fingerprinting is a method used to identify an individual from a sample of DNA by looking at unique patterns in their DNA. On average, about 99.9% of the DNA between two humans is the same. The remaining percentage is what makes us unique. যেটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে ডিএনএর প্রায় 99.9% কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সমান, কিন্তু এই যে 0.1% কিন্তু ইউনিক, একেবারে আলাদা। এমনকি কিছু কিছু ক্ষেত্রে তো দেখা যায় আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রেও আলাদা, যমজের ক্ষেত্রেও আলাদা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে মিল দেখতে পাওয়া যায়। যদিও এই সব সিকোয়েন্সগুলোকে বলে, এই ডিএনএর পার্টিকুলার 0.1% যে সিকোয়েন্স আছে তাকে সেগুলোকে বলা হয় ভিএনটিআর বা ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট। ট্যান্ডেম কথার মানে হচ্ছে পরপর, যেমন ধরো এটি এরকম সিকোয়েন্স যদি পরপর থাকে তখন তাকে ট্যান্ডেম রিপিট বলছে। তো এইরকম দু রকমের সিকোয়েন্স দেখতে পাওয়া যায়, একটা মিনি স্যাটেলাইট, একটা মাইক্রো স্যাটেলাইট। মিনি স্যাটেলাইট হচ্ছে যেটা 10 to 16 বেস পেয়ার নিয়ে তৈরি, এবং অবশ্যই এটা রিপিটেটিভ ডিএনএর একটা সিকোয়েন্স। রিপিটেটিভ ডিএনএ মানে ইউক্যারিওটিক ক্রোমোজোমে আমরা যদি ইউক্যারিওটস, আমাদের ক্ষেত্রে এরকম রিপিটেটিভ ডিএনএ প্রচুর সিকোয়েন্স থাকে, আমার টিএ জি এরকম সিকোয়েন্স। তো এই রিপিটেশন যে সিকোয়েন্সগুলো কিন্তু ইউনিক থাকে। তো এরকম দু রকমের দেখতে পাওয়া যায়, মিনি স্যাটেলাইট এবং তার থেকে একটু বড় হচ্ছে মাইক্রো স্যাটেলাইট। এই প্রথম যে মিনি স্যাটেলাইট এবং মিনি স্যাটেলাইট থেকে ছোটো থাকে মাইক্রো স্যাটেলাইট। মিনি স্যাটেলাইট যদি 10 থেকে 60 বেস পেয়ার থাকে, মাইক্রো স্যাটেলাইট আরও ছোটো বেস পেয়ার নিয়ে তৈরি এবং প্রচুর পরিমাণে থাকে। তো এই মিনি স্যাটেলাইট বা মাইক্রো স্যাটেলাইট পড়তে গেলে প্রথমে পড়বো যেটা আবিষ্কার করেছেন 1980 সালে প্রথম ডিসকভার্ড হয়, এবং এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কিন্তু স্যার জেফ্রিজ কিন্তু 1984-এ প্রথম আবিষ্কার করেন। চলো তাহলে দেখি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা কী। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং একটা টেকনিক that simultaneously detect a lots of mini satellite in the genome to produce a pattern unique to an individual. This is a DNA fingerprint. আমরা আগেই বললাম এই যে সিকোয়েন্সগুলো কিন্তু খুব ইউনিক থাকে, মিনি স্যাটেলাইট বা মাইক্রো স্যাটেলাইট। এই সিকোয়েন্সগুলোকে চিনতে সাহায্য করে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এর জন্য কী কী জিনিস দরকার? স্যাম্পল হিসেবে দরকার হিউম্যান মেটেরিয়াল, ইউজুয়ালি ব্লাড দরকার, এবং প্রথমেই দরকার মলিকিউলার সিজার অর্থাৎ মলিকিউলার কাঁচি, যেটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। রেস্ট্রিকশন মানে হচ্ছে রেস্ট্রিকশন বা নির্দিষ্ট কোনো পার্টেই এই ডিএনএকে কাটতে পারে, এবং এন্ডোনিউক্লিয়াস মানে নিউক্লিক অ্যাসিড, যেহেতু ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডের ভিতরের পার্টে, এবং এএসই কথার মানে হচ্ছে কাটতে পারে, নিউক্লিক অ্যাসিডকে কাটতে পারে। তাহলে এখানে একবার ছোট্ট করে পুরো প্রসেসটা কিন্তু এখানে দেখানো হয়েছে। আমি শেষে পুরো প্রসেসটা যখন বলবো তখন আরও ধারণাটা ক্লিয়ার হবে। দেখো, যে স্টেপগুলো, প্রথমে ডিএনএ স্যাম্পল নেওয়া হলো, ডিএনএটাকে আইসোলেট করা হলো, তাকে কেটে বিভিন্ন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটা হলো, তারপর আলটিমেটলি বিভিন্ন স্টেপের পরে এটার কিন্তু ব্যান্ড পাওয়া গেল, এবং এই ব্যান্ডের ক্রাইম সিন যেখানে ক্রাইম হয়েছে সেখান থেকে যে ডিএনএ পাওয়া গেছে তার স্যাম্পল এইভাবে প্রসিডিওর করে যে ব্যান্ড পাওয়া যায়, এবং সাসপেক্ট আমি ধরো মনে করছি 3 জনের মধ্যে যে কোনো একজন মার্ডার করেছে বলে আমার মনে হচ্ছে, তাহলে 3 জনের ডিএনএ স্যাম্পল যদি এরকম পরীক্ষা করি, যার সাথে এই ক্রাইম সিন থেকে বা ক্রাইম স্পট থেকে ডিএনএ স্যাম্পল এর সাথে মিলে যাচ্ছে, সেই কিন্তু অ্যাকচুয়াল ক্রাইমটা করেছে। যেমন দেখো, এই সিকোয়েন্স ডিএনএ স্যাম্পল কিন্তু এই সাসপেক্ট 2 এর সাথে মিলে যাচ্ছে, সুতরাং সাসপেক্ট 2 এখানে দোষী বা মার্ডারার। চলো কীভাবে প্রসেসটা হচ্ছে আমরা একটু পুরো পরপর জেনে নিই। ফার্স্টে আমি বললাম ডিএনএ স্যাম্পলকে ব্লাড স্যাম্পল বা যেই ধরো আমি একটা ছোটো নখের টুকরো পেলাম, সেখান থেকেও ডিএনএ স্যাম্পলকে আমরা আইসোলেট করলাম। আইসোলেট করার পর তাকে আমি কাটলাম,
বিভিন্ন রেস্ট্রিকশন পার্ট ওয়াইজ, আমি জানি তো একটা হিউম্যান জিনোমে কোন জায়গায় কী অংশ থাকে, সেই রকম আমি মিনি স্যাটেলাইটগুলো পাওয়ার জন্য সেই সিকোয়েন্স বরাবর রেস্ট্রিকশন ইন্ট্রোডিউস করলাম, পার্টিকুলার সিকোয়েন্সেই তারা কাটতে পারবে ডিএনএকে। তো কাটাকুটি করলাম। তারপর এবার আমরা কি করব, এবার আমরা করব জেল ইলেকট্রোফোরেসিস। এই জিনিসটা কি একটু আমরা দেখব। ফার্স্ট অফ অল ডিএনএগুলোকে যখন এরকম কাটাকুটি হয়ে গেল, আইসোলেট করা হয়ে গেল, এরপর আমি কি করছি, একটা ইলেকট্রোফোরেসিস যন্ত্র নিয়েছি। এই যন্ত্রের নাম ইলেকট্রোফোরেসিস, জেল ইলেকট্রোফোরেসিস। এই কথাটার মানে হচ্ছে জেলের মাধ্যমে ইলেকট্রিক কারেন্টের থ্রুতে এরা ফোরেসিস মানে হচ্ছে চলাচল করছে। কে চলাচল করছে? ডিএনএ চলাচল করছে। কিভাবে আমরা এখানে পড়ব। ফার্স্ট অফ অল আমি একটা ইলেকট্রোফোরেসিস যন্ত্র নিয়েছি, সেখানে আমি 11 জেল বা যে জেলটা আমি ইউজ করতে চাইছি সেই জেলটাকে আমি ভালো করে সেখানে বসিয়ে দিয়েছি। আমি এই ছবিতে আমি বলে দেবো পরে। এরপর কি করছি, ডিএনএ যে জেলটা আমি ওখানে পোরাস জেল ছিদ্রযুক্ত এমন একটা জেল এখানে দিয়েছি 11 জেল, সেই 11 জেলের উপরে চৌকো চৌকো কয়েকটা জায়গা থাকে যেটাকে আমরা ওয়েল বলে থাকি। সেই ওয়েলগুলোতে আমি ডিএনএগুলোকে লোড করলাম, ডিএনএ স্যাম্পলগুলোকে সেখানে আমি রাখলাম, যে কাটার পর যে ডিএনএ স্যাম্পলগুলো পেলাম। এরপর আমি কি করেছি, ইলেকট্রিক কারেন্ট আমি দিয়েছি। উপর দিকে যেখানে ওয়েলগুলো রেখেছি সেখানে নেগেটিভ দিয়েছি, আর অপোজিট দিকে পজিটিভ দিয়েছি। আমরা জানি ডিএনএ কি, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। যেহেতু ডিএনএ একটা অ্যাসিড এবং ডিএনএতে যেহেতু ফসফেট থাকে PO4 মাইনাস, তার জন্য ডিএনএর চার্জ হচ্ছে নেগেটিভ। আমরা নেগেটিভ সবসময় পজিটিভের জায়গায় যাবে, তাই নেগেটিভ যে ওয়েলগুলোতে ডিএনএ দেওয়া হয়েছে সেখান থেকে ডিএনএ কিন্তু পজিটিভের দিকে যাবে। এবং আফটার দ্যাট আমরা দেখব শর্ট পিসগুলো যেগুলো ডিএনএ, সেগুলো খুব তাড়াতাড়ি নেমে যাবে নিচে পজিটিভের দিকে, লং পিসগুলো কিন্তু একটু আস্তে আস্তে নামবে। আমরা জানি যে এমনি খেলার মাঠে আমরা কি দেখি, যারা রোগা পাতলা হয়, ফিট থাকে, তারা খুব জোরে দৌড়াতে পারে, যারা একটু মোটাসোটা হয় তারা কিন্তু দৌড়াতে একটু সময় লাগে, আস্তে আস্তে দৌড়ায়। তো এখানেও তাই, যে আমরা দেখব যে যেগুলো ছোটো ছোটো ডিএনএ স্যাম্পল সেগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, মুভমেন্ট করছে, যেগুলো বড় স্যাম্পল সেগুলো আস্তে আস্তে হচ্ছে। তারপর আমি সুইচ অফ করার সাথে সাথে কিন্তু আমরা সাইজ ওয়াইজ ডিএনএ স্যাম্পলগুলোকে পেয়ে যাচ্ছি। এবং এবার যদি আমরা একটু প্র্যাকটিক্যালি এখানে একটু দেখে ফেলি ছটফট করে, এই হচ্ছে একটা লোডার, যেখানে আমি জেল ঢেলেই রেখেছি এবং জেলের উপরে আমি এখানে কতগুলো ওয়েল রেখেছি, ওয়েলগুলোর মধ্যে ডিএনএ স্যাম্পলটা আমরা ঢেলে দিয়েছি। এবার আমরা দেখছি এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এবং ইলেকট্রিক কারেন্ট দেওয়ার পরে আমরা দেখছি কি ডিএনএ স্যাম্পলগুলো এই দিকে মুভ করছে আস্তে আস্তে। যখন কারেন্ট আমরা অফ করে দিলাম তখন দেখব লার্জেস্ট যে সাইজের যে ডিএনএ কাটা অংশগুলো, লার্জেস্ট যেগুলো, সেগুলো এই পাশে ওয়েলের কাছাকাছি রয়েছে, স্মলেস্টগুলো কিন্তু দূরে চলে গেছে, মানে স্মলেস্টগুলো বেশি দূরে খুব তাড়াতাড়ি যেতে পারছে। এইবার কি করব, once the DNA had been shorted, the pieces of DNA were transferred or blotted out of fragile gel onto a robust piece of nylon membrane and then unzipped to produce single strand of DNA. Next, the nylon membrane was incubated with radioactive probes. Probes are small fragments of mini satellite DNA tagged with radioactive phosphorus. The probes only attach to the pieces of DNA that they are complementary to. In this case, they attach to the mini satellite in the genome. এইবার আমরা কি করলাম, এই যে ডিএনএ তো অটোমেটিক্যালি এরকম সাইজ ওয়াইজ ভাগ হয়ে গেছে, এবার আমরা এটাকে নিয়ে একটা নাইলন, যেরকম ধরো সোক করে না স্পঞ্জগুলো, সেরকম একটা স্পঞ্জ মতো নাইলনের, সেই নাইলনের একটা পিসের মধ্যে আমি এটাকে ডিএনএটাকে সোক করলাম। এবং সেখানে আমি কি করলাম, যাতে করে এগুলো ডিএনএগুলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে গেল। ডিএনএ যদি ধরো ডাবল স্ট্যান্ডার্ড একটা ডিএনএ রয়েছে, সাপোজ ধরো ডিএনএ ধরো এদিকে ATGC, তাহলে তো এখানে আর কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আটকাতে পারবে না। এটা তো অপোজিট এডিনের সাথে থাইমিনের সাথে গুয়ানিনের সাথে, তাহলে এদেরকে সিঙ্গেল স্ট্র্যান্ড করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমি ওই নাইলনের পাত্রে দিয়ে এটাকে সিঙ্গেল স্ট্র্যান্ড করলাম, ধরো এরকম ATC, এরকম একটা স্ট্র্যান্ড তৈরি হলো। এবার আমি কি দিলাম, এখানে রেডিও অ্যাক্টিভ প্রোব। আমি তো জানি হিউম্যান জিনোম অলরেডি আমাদের বোঝা হয়ে গেছে হিউম্যান জিনোমের কোন জায়গায় কোন সিকোয়েন্স আছে এবং কোন সিকোয়েন্সগুলো সাধারণত মিনি স্যাটেলাইট বা ইউনিক, সেইগুলোও আমরা জানি। তাহলে আমরা সেই রকম মিনি স্যাটেলাইটগুলো নিয়ে, এবং আমরা অলরেডি একটা মলিকিউল পেয়েছি, যে ধরো ক্রাইম সিন থেকে আমি একটা ডিএনএ মলিকিউল পেয়েছি, সুতরাং সেই ডিএনএ প্রত্যেকটা সিকোয়েন্স যদি আমরা দেখি, তাহলে মিনি স্যাটেলাইটগুলো সিকোয়েন্সগুলো সম্পর্কেও আমরা একটা ধারণা সেখানে পেয়ে যাব। এবার আমি ধরতে চাইছি কোন লোকের সাথে এই জিনিসটা মেলে।
তাহলে আমি অলরেডি একটা প্রোব, একটা এরকম আর্টিফিশিয়াল একটা ডিএনএ সিকোয়েন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড বানিয়ে দিয়েছি। যদি হয় স্যাম্পলটা এটিসি, তাহলে আমি বানিয়ে রেখেছি ধরো অ্যাডিনিনের সাথে থাইমিন, থাইমিনের সাথে সাইটোসিন, সাইটোসিনের সাথে থাইমিনের অ্যাডিনিন, আর সাইটোসিনের সাথে গুয়ানিন। এই একটা প্রোব আমি বানিয়ে রেখেছি এবং এখানে আমি অ্যাড করে দিয়েছি ফসফেট। আমরা জানি কি রেডিও অ্যাক্টিভ ফসফেট, যাতে কালারফুল হয় এবং সহজেই আমি এটাকে অন্যদের থেকে আলাদা করতে পারি, তাহলে এটাকে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পরে কি করছি, আমি ওই জায়গায় ওই নাইলন মেমব্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এইবার কি হবে, যে ধরো এটা একটা মিনি স্যাটেলাইট ডিএনএ এর মধ্যে রয়েছে, এর সাথে এটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, অর্থাৎ অ্যাডিনের সাথে থাইমিন, থাইমিনের সাথে অ্যাডিনিন, অ্যাডিনের সাথে সাইটোসিনের সাথে গুয়ানিন, এরা দুজনে কিন্তু এইবার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড দেখে এরা যেই আটকে গেল, এই যে ফসফেট এখানে অ্যাড করা ছিল রেডিও অ্যাক্টিভ, সে কিন্তু রেডিও অ্যাক্টিভ লাইট দিচ্ছে। কখন দেবে, দ্য মিনি স্যাটেলাইটস দে অ্যাট আর দ্য প্রোব হ্যাভ অ্যাটাচড টু ওয়ার দেন ভিজুয়ালাইজড বাই এক্সপোজিং দ্য নাইলন মেমব্রেন টু এক্স-রে ফিল্ম। এক্স-রে ফিল্মে আমি ফেললাম, এবার সেইগুলোই আলো দেবে যেগুলো রেডিও অ্যাক্টিভ আলোর সাথে আলোকিত হয়েছে। When exposed to radioactivity, a pattern of more than 30 dark bands appeared on the film when the labeled DNA was. This pattern was the DNA fingerprint. To compare two or more different DNA fingerprints, the different DNA samples were run side by side on the sample electrophoresis gel. তাহলে এবার আমি কি করতে চাইছি, এবার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টে এরকম ব্যান্ড দিচ্ছে, এবার এরকম ব্যান্ড যার সাথে মিলে যাচ্ছে আমি তার সাথে মেলাবো এবং মিলিয়ে দেখবো যে এই ব্যাপারটা সম্পূর্ণভাবে হলো কিনা। দেখো আমি এই যে এই ছবিটা আমরা দেখলাম, যে প্রথমে আমি একবার ছোট্ট করে বলে দিই, ডিএনএটা নিলাম, ডিএনএটাকে আমি স্যাম্পলটাকে কাটলাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে, তারপর একে ইলেকট্রোফোরেসিস করলাম, ইলেকট্রোফোরেসিস পরে একে আমি নাইলনের জায়গায় এটাকে সোক করলাম। এইবার আমি তো অলরেডি ডিএনএর কোন জায়গাটা মাইক্রো স্যাটেলাইট, আমি সাসপেক্টের যে ক্রাইম করেছে সেই স্যাম্পল থেকে আমি স্যাম্পল নিয়েছি এবং সেখান থেকে একটা আর্টিফিশিয়াল ডিএনএর কমপ্লিমেন্টারি সিকোয়েন্স বানিয়ে ফেলেছি এবং সেকে রেডিও অ্যাক্টিভ প্রোব দিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার যেই জায়গাটা কমপ্লিমেন্টেশন রয়েছে সেই জায়গায় রেডিও অ্যাক্টিভ লেভেলযুক্ত ডিএনএগুলো আটকে গেল এবং আলটিমেটলি এক্সরেতে এরকম একটা প্যাটার্ন দিল। এবং আমরা এরকম যে সাসপেক্ট করেছি তিনজনকে, তাদেরও এরকমভাবে ডিএনএ স্যাম্পলগুলো নিলাম এবং এক্সরে প্লেটের মধ্যে সেই রকমভাবেই বসিয়ে দিলাম এবং দেখছি ক্রাইম জায়গায় যে ডিএনএ স্যাম্পল পেয়েছি তার যে সিকোয়েন্সটা তার সাথে সাসপেক্ট ওয়েটটা মিলে গেছে, বাকিদেরটা মেলেনি। তাহলে এরা কিন্তু ক্রাইম করেনি, ক্রাইম করেছে এই লোকটা। সুতরাং এইভাবে কিন্তু খুব সহজে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে আমরা বুঝে ফেলতে পারি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং যেমন বলি, সেরকম একটা কথা আছে ডিএনএ প্রোফাইলিং। সেই জিনিসটা কি, modern day DNA profiling is also called as STR analysis or microsatellite rather than mini satellite used in DNA fingerprinting. মাইক্রোস্যাটেলাইটকে আরও ছোটো হয় এবং আরও প্রমিনেন্টভাবে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা আরও ভালোভাবে চিনতে পারি, তাই এই প্রসেসটাকে ডিএনএ প্রোফাইলিং বলে। এবং এখানে VNTR বা ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট বা মিনি স্যাটেলাইট ইউজ না হয়ে মাইক্রোস্যাটেলাইট ইউজ হয়, যেটাকে আমরা বলি শর্ট ট্যান্ডেম রিপিট, ছোটো ছোটো এরকম ট্যান্ডেম পরপর রিপিটেটিভ সিকোয়েন্সটাকে নিয়ে। এই STRটা কি, শর্ট রিলেটিভ অফ মিনি স্যাটেলাইট, ইউজুয়ালি 2 to 5 base pair long. Like mini satellite, they are repeated many times throughout the human genome. For example, TA প্রচুর সংখ্যক রয়েছে। এবং লাস্ট আমরা দেখব ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আর ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে তার মধ্যে তাহলে একটা পার্থক্য আমরা একটু দেখি, কী জিনিসটা এই দুটোর পার্থক্যটা। ফার্স্ট অফ অল দেখো, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কিন্তু অ্যানালাইসিস অফ ডিএনএ ইন অর্ডার টু আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল, কোনো ইন্ডিভিজুয়ালকে ধরতে যাওয়ার জন্য আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করি। আর ডিএনএ প্রোফাইলিং কিন্তু আমরা ফরেন্সিক কাজে ইউজ করি। A molecular genetic method which allows the identification of individual according to the unique pattern of DNA. Unique pattern of DNA দিয়ে আমরা সেটাকে আইডেন্টিফাই করি। আর ফরেন্সিক টেকনিক ইম্পর্টেন্ট ইন বোথ ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড প্যারেন্টেজ টেস্টিং। যে বাবা মা তাকে আমরা বুঝতে গেলে, একটা সন্তান তার বাবার পরিচয় কী সেটা জানতে গেলেও আমরা ডিএনএ প্রোফাইলিং করে থাকি। ফোকাসড অন VNTR, এক্ষেত্রে কিন্তু মিনি স্যাটেলাইট, মাইক্রো স্যাটেলাইট এবং VNTR ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট একটু বড় বড় সিকোয়েন্সগুলোকে নেওয়া হয়। এখানে কিন্তু শর্ট ট্যান্ডেম রিপিট এবং মাইক্রো স্যাটেলাইটগুলোকে আরও ছোটো স্যাম্পলকে নেওয়া হয় যাতে প্রমিনেন্ট হয়। এখানে যে প্রসেস টেকনিকগুলো ইউজ করা হয় সেটা RFLP, AFLP, PCR। এই সবই হচ্ছে পলিমারেজ চেন রিয়াকশন বা ডিএনএ সংখ্যাকে আমরা একটা স্যাম্পল পেয়েছি, এবার একটা স্যাম্পলকে নিয়ে আমি ইউজ করতে গেলে সেটা নষ্ট হয়ে যেতে পারে, তাহলে আমি স্যাম্পলটাকে বাড়িয়ে নিই। বাড়াবো কি, PCR টেকনিকের মাধ্যমে। পলিমারেজ চেন রিয়াকশন একটা ডিএনএ রেপ্লিকেশন যেটা ইনভিট্রো প্রসেসে হচ্ছে, যেটা দেহের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন কি, একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ, আমি একটা ডিএনএ থেকে প্রচুর কপি তৈরি করতে পারি পলিমারেজ চেন রিয়াকশন বা RFLP বা AFLPর মাধ্যমে। এখানেও কি শুধুমাত্র PCR ইউজ করা হয়।
A cumbersome method with many steps, a simple process which can be automated. তাহলে আমরা যেটা বললাম যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কিন্তু অনেক জটিল অনেকটা হয়ে যায়, কিন্তু প্রোফাইলিং খুব সহজে কম সময়ের মধ্যে হয়ে যায়। তাহলে আজকে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং একটা নতুন টেকনিক পড়লাম এবং ডিএনএ প্রোফাইলিং পড়লাম, যেটা একদম ইউনিক ফর হিউম্যান। তো হিউম্যান এবং খুব সহজে কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে আমরা আইডেন্টিফিকেশান এবং সেটা বিভিন্ন কাজেও লাগে। তাহলে আমরা একটু দেখি ইম্পর্টেন্সগুলো একবার চোখ বুলিয়ে নিই যে কী কী ইম্পর্টেন্স। ডিএনএ প্রোফাইলস আর ভেরি ইউজফুল ইন ফরেন্সিক বিকজ অনলি আ টাইনি sample of human material left behind after a crime may be sufficient to identify someone. তো আমরা একটা ক্রাইম সিনে যদি একটা নখের টুকরো, একটা চুলের টুকরো বা একটা ছোট্ট ছোট্ট স্যাম্পেলও পাই ক্রাইম স্পটে, সেখান থেকে খুব সহজে আমি সাসপেক্টকে বা ক্রাইম যে করেছে তাকে ধরতে পারি। ইন দ্য ইউকে আ কমপ্লিট ডিএনএ প্রোফাইল কনসিস্ট অফ 11 STR সিকোয়েন্স প্লাস আ সেক্স ডিটারমাইনার টু কনফার্ম ইফ দ্য প্রোফাইল ইজ ফ্রম আ ম্যান অর ওম্যান. Now all new profiles include all additional 5 STR sequence to provide consistency across border of in Europe. ইউকেতে কিন্তু অলরেডি 11খানা শর্ট ট্যান্ডেম রিপিট সিকোয়েন্স আবিষ্কার করা গেছে এবং সেই সাথে সেক্সও আমরা কিন্তু বুঝতে পারবো যে কোনটা কি মেল করেছে না কোনো ফিমেল করেছে। ইউরোপেও সেই একইভাবে করা হচ্ছে। ইন দ্য ইউএসএ দ্য ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI recommended that 13 STR sequences are tested. Many states are increased the number of STR sequence tested to enable more efficient. যত বেশি STR আবিষ্কার হচ্ছে তত বেশি কিন্তু আরও প্রমিনেন্টলি কিন্তু খুব সহজে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে তাকে আবিষ্কার করা যাচ্ছে। এ ম্যাচ মেড বিটুইন আ ক্রাইম সিন প্রোফাইল অ্যান্ড অ্যান ইন্ডিভিজুয়াল প্রোফাইল আইডেন্টিফাইজ এ পসিবল সাসপেক্ট। এবং অবশ্যই যেটা আমি বারবারই বলছি, ক্রাইম স্পটে কিন্তু খুবভাবে এটা ইউজ করা হচ্ছে ডিএনএ প্রোফাইলিং। Repeat offender at work, the police may use this DNA evidence to support their evidence to help prosecute someone for a crime. Complete DNA profile give very reliable matches and may provide strong evidence that a suspect is guilty or innocent of crime. এর মাধ্যমে কিন্তু আমরা ইনোসেন্ট লোকদেরকে রেহাই করে আমরা একদম সাসপেক্টের কাছে খুব সহজে চলে যেতে পারি। সো আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এবং প্রোফাইলিং নিয়ে পড়লাম। হোম স্টাডি 24/7 পেজে যুক্ত থাকো এবং ভালো করে বোঝো, এবং যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আমাদের পেজের সাথে যুক্ত থাকো। থ্যাংক ইউ ফর টুডে। এবং আমরা আবার নেক্সট ডে আমরা নতুন কিছু টপিক নিয়ে শীঘ্রই চলে আসছি। থ্যাংক ইউ ফর টুডে।